আমরা আশপাশের দেশের খবর জানবো যে সেখানে কোটা ব্যবস্থা কোথায় কি আছে। তার আগে একটু যেটি জানতে চাইছিলাম, যে বিষয়ে কথা বলছিলাম, যে এই যে মানে মাঠে যে আন্দোলন যেটি শিক্ষার্থীরা করছে, সাধারণ শিক্ষার্থীরা, সেটির মানে কতটুকু যৌক্তিকতা আপনি খুঁজে পাচ্ছেন? যেহেতু বলা হচ্ছে যে রাষ্ট্রপক্ষই কোটা যাতে বহাল না থাকে, আগের যে রায়টি পরিপত্র যেটি জারি করেছিল 2018 সালে, সেটি যাতে বহাল থাকে, তারাই আবেদন করেছে, বলা হচ্ছে বিচারাধীন। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই 53 বছর পরে সে কোটাও কতটা প্রয়োজন, আবার এই আন্দোলনটারও যৌক্তিকতা কতটুকু মনে করছেন? প্রথম হচ্ছে বিচারাধীন, মানে বিচারাধীন বিষয়ে আন্দোলন করা যাবে না এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। অনেক বিচারাধীন বিষয়ের ব্যাপারে আন্দোলন হয়েছে। আপনি এই নিকট অতীতে উদাহরণ আছে, আপনি যখন যুদ্ধ অপরাধীদের মামলা হচ্ছিল তখন একটা রায় হয়েছিল এবং শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল না, তখন কি বিচারাধীন বিষয় ছিল না? সুতরাং আপনি যখন দেখবেন যে বিচারাধীন বিষয়ে আন্দোলন করা যায় কি না, আন্দোলন হয়েছে এবং আন্দোলন করা যেতে পারে, এটা আন্দোলনকারীরা বুঝবে যে তারা কখন আন্দোলন করবেন। কেন, আমি তো আন্দোলনকারীদের উপদেষ্টা না, সুতরাং আমি বলতে পারবো না। কোটার ব্যাপারে যেটা আমি পরিষ্কার, যে নজরুল যেমন পরিষ্কার বলেছেন, ওনার মন বলছে যে কোটা না থাকলেই কি, ওনার মন বলছে, আত্মা বলতেছে এটা। আর উনি যখন প্র্যাকটিক্যালি দেখতেছেন, যখন ইন্টারভিউ নিচ্ছেন, তখন দেখতেছেন আসলেই পিছিয়ে পড়া মানুষরা, নারীরা সেভাবে আসছেন না। তার মানে ওখানে একটা বাস্তবতা হচ্ছে যে এটার প্রয়োজন আছে। আমার কাছে বিষয়টা একদম ক্লিয়ার, কোটা যেটা আছে, মানে কোটা যেটা আছে সেটা নয়, কোটার একটা প্রয়োজন আছে। এবং আশেপাশের দেশের কথা বলছেন, শুধু আশেপাশের দেশে না, বিশ্বের উন্নত দেশেও কোটা ব্যবস্থা আছে। আপনি যদি, আমি শুধু ইউরোপের একটা উদাহরণ দেই, ইউরোপে একটা আইন প্রণয়ন করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে, প্রাইভেট সেক্টরের জন্য তাদের নীতি নির্ধারণী পর্যায়ে 40% নারী থাকতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে। ওরা কিন্তু প্রাইভেট সেক্টর, তো ক্যাপিটালিস্ট সোসাইটি প্রাইভেট সেক্টর কেন আইনের মধ্যে পড়বে? তো এরকম আইন করা হয়েছে কেন? যাতে নারীরা পলিসি লেভেলে অংশগ্রহণ করতে পারে। তা আমাদের দেশে পিছিয়ে পড়া মানুষ, প্রথম যদি বলি যে আমাদের আদিবাসীরা বা উপজাতি, যে নামেই তাদের বলা হোক না কেন, আমাদের যে স্পেশাল নিডেড যে মানুষগুলো আছে তাদের জন্য, আমাদের নারীদের জন্য, আমাদের নারীরা সিভিল সার্ভিসে যদি আমরা হিসাব করি, ওখানে আমি দেখেছি কয়েকজন নারীর ইন্টারভিউ আমি দেখছি, তারা কোটা চান না, বাট সিভিল সার্ভিসে নারীদের পার্সেন্টেজ হচ্ছে 10 থেকে 12%। তাদের যে সমতা হওয়া দরকার এ ব্যাপারে আমি নিশ্চিত, সুতরাং তাদের কোটাটা থাকতে হবে। এখন আপনি কোটা কতটা রাখবেন, কতটা থাকবে, এটা নিয়ে আলোচনা হতে পারে। 18 সালে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলন কি কোটা বাতিলের আন্দোলন ছিল? ছিল না, কোটা সংস্কারের আন্দোলন ছিল। তাহলে আমরা সংস্কার নিয়ে কথা বলতে পারতাম। কোটা যারা চেয়েছিলেন তাদের সাথে 2-1টা বৈঠকও হয়েছে, পরে একটা সচিব কমিটি হয়েছে, তাদের যে সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী একসময় কোটাটা বাতিল করে দিয়েছেন। তো ওইখানে বীজটা কিন্তু যে বপন ছিল, সেই বীজটার মহিরুহ হয়ে যাবে যে কোনো সময়, ওটা চিন্তা করা হয়নি, তো বাতিল হয়েছে। এবং আমাদের শিক্ষার্থীরা খুব খুশি, কোনো কোটাই নেই, আমরা চাইলাম পিস্তল দিলেন আমাদেরকে কামান, আমরা খুব খুশি, আমাদের শিক্ষার্থীরা খুব খুশি। শিক্ষার্থীদের তো একটা কথা এখন পরিষ্কারভাবে যেটা বলতে চাই, যে আমাদের আসলে সরকারি চাকরি কতটা আছে, সব মিলিয়ে আমাদের সরকারের চাকরি করেন 15 থেকে 17 লক্ষ মানুষ। এই ধরনের বছরে খালি হতে পারে 80,000 থেকে 1 লাখ পদ, মানে 20 থেকে 9 গ্রেড, কারণ অন্যান্য গ্রেডটা হলো পদোন্নতি। তো এখানে খালি হতে পারে 9 থেকে 20 গ্রেড পর্যন্ত 80,000 মানুষ। এখন ঢাকা ইউনিভার্সিটি, স্যার এখানে আছেন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রডিউস করে 20,000 গ্র্যাজুয়েট প্রতি বছরে। কেন প্রডিউস করে? যে তাদের 40,000 ছাত্রছাত্রী আছেন, সেখানে 4টা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে অনার্স পাস করতেছেন 10,000 আর MA পাস করতেছেন 10,000। অনলি 20,000 ঢাকা ইউনিভার্সিটির প্রোডাকশন আছে, মানে জব মার্কেটে ওনারা যাচ্ছেন। দেশের শিক্ষিত বেকার আছে 40 থেকে 42 লক্ষ মানুষ, গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ শিক্ষিত বেকার আছে। তো এরা তো সবাই চাকরি চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন তাদের ডিপার্টমেন্টের পড়াশোনা হচ্ছে বেশি করে BCS গাইড পড়ে। আপনার পাবলিক লাইব্রেরি নিয়ে আপনার তো অনেক রিপোর্ট আছে, হ্যাঁ তাই না, অনেক রিপোর্ট আছে যে সেখানে তারা কি পড়াশোনা করে। একসময় মনে হচ্ছিল পাবলিক লাইব্রেরিতে এত ছেলেমেয়েরা পড়তে যায় কেন, দেখা গেল সবাই খালি BCS গাইড পড়ার জন্য তার মানে কি? তো এখন BCS এ এই যে গ্র্যানিট চাকরি পর্যন্ত, মানে একেবারে লো লেভেলে 20তম গ্রেডের চাকরি আছে। আর আপনি যদি BCS এর কথা বলেন, তাহলে বছরে কয়টা চাকরি আছে?
1500 চাকরি ম্যাক্সিমাম। তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে আরও কম চাকরি আছে, কারণ আপনি যদি শিক্ষক হতে চান তাহলে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, সংখ্যাটাই কম। আপনি ডাক্তার হতে চাইলে আপনার MBBS থাকতে হবে, ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সুতরাং ধরেন ওটা 800, 900, 700 চাকরির জন্য আমাদের হাজার হাজার লক্ষ মানুষ লড়াই করছে। কোটা থাকার কারণে শিক্ষার্থীদের মনে হতে পারে ওই কোটাটা না থাকলে আমি চাকরিটা পেতে পারতাম। তারা সবাই তো চাকরি পাবেন না, যারা আজকে রাজপথে আছেন, যারা শাহবাগে সবাই পাবে আছেন, না। সবাই চাকরি পাবে না, কিন্তু তাদের মধ্যে একটা ফিলিংস হচ্ছে শঙ্কা কাজ যে করছে। আমি কোটা না থাকলে চাকরি পেতাম। স্যার